আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। দর্শক, চলছে সংসদের অধিবেশন। প্রথম অধিবেশনের আজ ছিল ষষ্ঠ দিন এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। আলোচনায় থাকবে সংবিধান সংস্কার পরিষদ এবং আরও নানা বিষয়। আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আমাদের সাথে আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক, সাবেক সভাপতি বিএফইউজে, যুগ্ম সম্পাদক আমার দেশের এম আব্দুল্লাহ। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমাদের আজকের আলোচনায়। আমাদের আলোচনার বিষয় অনেক বিস্তর, সময় যেহেতু অল্প, আমি খুব ছোট্ট করেই প্রশ্ন করব, উত্তর আশা করব ছোট করে। আমি প্রথমে যদি শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে আসতে যাই, বিরোধী দল থেকে একটি অভিযোগ করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অনীহা। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আসলে কি বিএনপির অনীহা আছে? জি, আপনাকে ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, এবং যারা দর্শক শ্রোতা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা। এখানে কিন্তু সরকারি দল বিরোধী দল মানে উচ্চারণে আমরা বলি, তো বিরোধী দল যদি কোনো ব্যাপারে বিরোধিতা না করে, সমর্থন বেশি দেয়, তাহলে আবার কথা উঠবে। আর যে বিষয়গুলো বিরোধী দল উত্থাপন করছে সেগুলো প্রকৃত অর্থে খুবই যৌক্তিক এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই বিষয়গুলো উঠে এসেছে। সরকারি দল হিসাবে বিএনপি একক শুধু সংখ্যাগরিষ্ঠ বললে ভুল হবে, অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি পার্লামেন্টে আছে, সরকারও আছে। সেই অর্থে বিরোধী দলের বিষয়গুলো কিন্তু খুব যথাযথ গুরুত্ব দিয়ে প্রথম দিন থেকেই সরকারি দলের অবস্থান থেকে বলা হয়েছে সবগুলো বিষয় আমরা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে, যেগুলো সাংবিধানিক বিষয় আছে সেগুলো আমরা আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব এবং পার্লামেন্টে এই বিষয়গুলো মীমাংসা হবে। তো এটা তো আমার কাছে মনে হয়, আমিও একসময় পার্লামেন্টে ছিলাম, যে আলোচনার কতটা সুযোগ আছে এবং আলোচনার কতটা হচ্ছে এবং যেগুলো গ্রহণযোগ্য বিষয় সেগুলো কতটা গ্রহণ করা সম্ভব হচ্ছে। যেমন জুলাই সনদ স্বাক্ষরকারী দল হচ্ছে বিএনপি। আমি মানে 6টা দিন পার করেছি পার্লামেন্টে, 6 মাসও না, 60 দিনও না। তো মানে 6 দিনের ভিতরে আমরা যে জিনিসগুলো দেখছি, বিরোধী দলের যে অভিযোগ অথবা এখনই সেটা করতে হবে, তো বিরোধী দলের অবস্থান থেকে এই চাপটা থাকবে। কিন্তু আমার বিবেচনায় এখনো পর্যন্ত পার্লামেন্ট যথাযথভাবে এগোচ্ছে এবং দায়িত্বশীল ভূমিকায় সরকার এবং বিরোধী দল পালন করছে। ওয়াকআউট বিরোধী দলের একটি চাপ প্রয়োগের কৌশল। তো সেই কৌশল যদি সাকসেস হয় তাহলে সেটা সেই অস্ত্র তো তারা ব্যবহার করবে। বিষয় একটু, আজও কিন্তু দ্বিতীয়বারের মতো বিরোধী দল ওয়াকআউট করেছে। আজকের ইস্যু ছিল জুলাই সনদ আদেশ ইস্যুতে এবং এর আগে ছিল রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে ওয়াকআউট। জুলাই সনদটা আলোচনা ছাড়াই, মানে কেউ যদি এটা সংবিধানের অংশ করতে চায়, এটা আমার বিবেচনায় যথাযথ না। জুলাই সনদ পার্লামেন্টে, শুধু জুলাই সনদ না, যে কোনো বিষয় পার্লামেন্টকে যথাযথ গুরুত্ব রেখে বিবেচনা করে তারপরে এগোনো। কিন্তু বিএনপি কিন্তু জুলাই সনদের বিষয়টা গণভোটে জেনে তারপরেই কিন্তু হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালিয়ে তারপর এসেছে। তারা কিন্তু এটা কিন্তু বাদ দেয়নি এখনো, বিএনপি এটা বাদ দেয়নি। তো এখনই এই সিদ্ধান্তমূলক জিনিসটা বলা ঠিক হবে না। স্বাক্ষরকারী দল হিসাবে বিএনপি এটি গ্রহণ করবে কি করবে না সেটা পার্লামেন্টে আলোচনার মধ্য থেকে সিদ্ধান্তটা নিতে চাচ্ছে। একই প্রশ্ন যদি আমি একটু আমাদের এম আব্দুল্লাহ ভাইয়ের কাছে আসি, যে বিএনপি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু বাদ দেয়নি, তারা বলছে তারা করবে সাংবিধানিক উপায়ে করবে। তাহলে কেন বিরোধী দলের এত অভিযোগ? যদি সাংবিধানিক ওয়েতেই করতে চায়, কেন এখানে তাহলে অভিযোগের প্রশ্ন আসে?
ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে দেখবেন সবাইকে শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা, দুদু ভাই প্রিয় মানুষ, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো বাংলাদেশের বর্তমানে যে পার্লামেন্ট চলছে, এটা তো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করার পরে এই পার্লামেন্টটা এসছে এবং এই পার্লামেন্ট আমাদের জন্য বহুল কাঙ্ক্ষিত, প্রায় 2 দশক পরে একটা কাঙ্ক্ষিত পার্লামেন্ট, যেটা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট গঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার জায়গাটা, যেসব আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়ে একটি নির্বাচন, একটি ভোটাধিকার প্রতিষ্ঠা, এগুলোর প্রেক্ষাপটেই কিন্তু এই পার্লামেন্টটা। সেই পার্লামেন্টে আমরা গত কয়েকদিনে যে কদিন পার্লামেন্ট চললো, এখনো পর্যন্ত আমি মনে করি যে এমন কোনো কিছু হয় নাই যে পার্লামেন্টের কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন তোলা যায়, এরকম কিছু হয়নি। জুলাই সনদ নিয়ে যে বিতর্কের জায়গাটা, এটা কিন্তু এখান থেকে শুরু না, সূত্রপাতটা কিন্তু সেটা বিগত সরকারের সময় থেকে দীর্ঘ সময় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো, প্রায় প্রতিনিধিত্বশীল সকল রাজনৈতিক দলই সেখানে ছিল। সেখানে একটা মতৈক্যের জায়গা পুরোপুরি আমরা যদি নাও বলি, খানিকটা ভিন্নমত আছে, কিছুটা নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু মৌলিক বিষয়গুলো যে রাষ্ট্রের যে একটা আমূল সংস্কার করতে হবে, সংসদের যে সংবিধানের যে একটা বড় ধরনের সংস্কার আনতে হবে, এ ব্যাপারে কিন্তু কেউ দ্বিমত কখনো করার জায়গাটা তেমন ছিল না। কেন এই সংস্কারটা করতে হবে? কারণ বিগত ফ্যাসিস্ট সরকার যারা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে নিজেদের একদম পৈতৃক জমিদারি এ ধরনের একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সংবিধানকে কাটাছেঁড়া করে একদম এমন এক জায়গায় নিয়ে গেছে, সেখানে একটা স্বৈরতান্ত্রিক শাসন, ফেসিবাদী শাসনকে একটা পাকাপোক্ত করার অপচেষ্টা ছিল। আমরা দেখেছি যে সুরঞ্জিত সেনগুপ্তের হাত দিয়ে যে একটা সংবিধান সংশোধন কমিটি হয়েছিল, সেখানে পুরো সংবিধানটাকেই অনেকটা আওয়ামী লীগের যে গঠনতন্ত্রের আদলে সাজানো হয়েছে, যে শুধু একটু খানিকটা বাদ দিলে বাকিটা বলা যায় আওয়ামী লীগের আদর্শ, তাদের সম্পূর্ণ চিন্তাধারা, এগুলোর প্রতিফলন দিয়েই কিন্তু এই সংবিধানটা সংশোধন, পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে। তো সেই সংবিধান রেখে কিন্তু আমরা যে সংস্কারের কথা বলি, তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, জুলাই যোদ্ধারা, জুলাই যারা ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে জুলাইতে, তাদের যে চাওয়া পাওয়ার জায়গাটা, জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটা, মানুষের নারী পুরুষ শিশু যেভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে রাস্তায় তখন জীবন বাজি রেখে নেমে এসেছিল, তাদের তো একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে তারা এসেছিল। তো সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে হলে এই সংবিধান দিয়ে সেটা সম্ভব নয়। সেজন্যই সংবিধানটা আমূল সংস্কারের মানে কি 72-এর সংবিধান বাদ? না, 72-এর সংবিধান বাদ এটা আপেক্ষিকভাবে বলা যায়। বাদ কি, বা আপনার একটা সংবিধান তো ওইভাবে বাদ দিয়ে দেওয়া যায় না, কিন্তু বড় ধরনের সংস্কারের প্রশ্নটা এসছে এখানে একদম খোল নলছে পাল্টে ফেলার জন্য। রাষ্ট্রের যে রাষ্ট্র কাঠামো, আমাদের এই রাষ্ট্র কাঠামোতে ফেসিবাদে উত্থানের অনেকগুলো সুযোগ এই সাংবিধানিকভাবে রাষ্ট্র কাঠামোতে তৈরি করা হয়েছিল, এই জায়গাগুলো অ্যাড্রেস করা ছিল মূল কথা আর কি। তার মানে যে একটা সংবিধান, যেমনটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য আমরা ভাইরাল দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে তিনি বলেছেন যে জনগণের সরকার কখনো আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই ছুঁড়ে ফেলে দেওয়ার অর্থ তো এই না যে এই সংবিধান স্থগিত করে সামরিক শাসন জারি করা হবে, বিষয়টা তো তা না। মূল কথাটা হচ্ছে ওই সংবিধানটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, ওই সংবিধানের আওতায় কোনোভাবেই একটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জায়গা রাখা হয় নাই, একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠনের জায়গা রাখা হয় নাই। এই জন্যই বলা হয়েছিল যে এই সংবিধানের বড় ধরনের চেঞ্জ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, কাঙ্ক্ষিত যে শাসন ব্যবস্থা, সেটা প্রবর্তন করা সম্ভব নয়। এই জায়গা থেকে কিন্তু জুলাই সনদ বলেন, আমরা যে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনা, দেশের রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে সেখানে যে দিনের পর দিন যে আমরা সংস্কার করবে, হ্যাঁ সংস্কার করবে, কিন্তু আপনার এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে কেন মতদ্বৈততাটা কোথায়। মতদ্বৈততার যেই জায়গাটায় বিরোধের জায়গা, বিএনপি যে কয়েকটি বিষয়ে তখন নোট অফ ডিসেন্ট দিয়েছিল, এর মধ্যে ধরুন আমি প্রতীকীভাবে বলতে চাই, একটি বিষয় ছিল যে দলের প্রধান আর সরকার প্রধান একজন হবেন না।
এই জায়গায় বিএনপির তো নিশ্চয়ই এটা বাস্তব কারণেই বিএনপি এটা তো মানার জায়গা নাই, এটা আমরা বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, এটা স্বীকার করতে হবে যে বিএনপি এই মুহূর্তে কি করে এই জায়গাটা মানবে যে রাষ্ট্রের দলীয় প্রধান থাকবেন না তিনি, এবং বাংলাদেশের বাস্তবতায় দলীয় প্রধান যদি না থাকেন সরকার প্রধান, এই রাষ্ট্র চালানো, শৃঙ্খলা রক্ষা, এক্ষেত্রেও বাস্তবিকভাবে কিছু এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় বিএনপির আপত্তি আছে। এই জায়গাগুলোর কারণেই বিএনপি মূলত জুলাই সনদটা সরাসরি ওইভাবে যেভাবে সংস্কার পরিষদের মাধ্যমে সরাসরি সংবিধানে অন্তর্ভুক্ত করার যে জায়গাটা সেটা গ্রহণ করতে পারছে না। আবার বিএনপিকে এটাও মাথায় রাখতে হবে যে এই সেন্টিমেন্ট, জনগণের যে সেন্টিমেন্টের জায়গা, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যেই জীবনবাজি রেখে মানুষ যে নেমেছিল তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা, এটা নিয়ে যদি ছলছাতুরি করার কোনো চেষ্টা করা হয়, এই সংবিধানের আমূল সংস্কারের ক্ষেত্রে যদি নিজেদের মতো করে এটাকে বিলম্বিত করে এটা করলেও কিন্তু এটা এই বাংলাদেশে, পরিবর্তিত বাংলাদেশে এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধরনের হুমকির কারণ হবে। রাষ্ট্র সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনা, শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা এবং একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কিন্তু এটা একটা হুমকির কারণ হবে। এইটা মাথায় রেখেই আমি যতটুকু লক্ষ্য করেছি যে গতকাল যে সংসদে আলোচনা হয়েছে সেখানে মানে তুমুল বিতর্ক হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত যে কমিটি গঠনের মধ্য দিয়ে এটা আগানোর ক্ষেত্রে এই পার্থক্যটা কিন্তু খুব কাছাকাছি। বিরোধী দল একটা কমিটির কথা বলেছে, সরকারি দল একটা কমিটির কথা বলেছে, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা এটা কিন্তু খুব বেশি নয়। বিরোধী দল বলেছে সমান সংখ্যক সদস্য রেখে কমিটিটা করার জন্য, তাদের মতে যে কমিটিটা তারা চেয়েছে সেটা, আর সরকার যেটা এক বিশেষ কমিটির কথা বলেছে তারা বলেছে সবার প্রতিনিধিত্ব থাকবে কিন্তু আনুপাতিক হারে তারা রাখার কথা চিন্তা করছে, যেটা আমরা জেনেছি। চিফ হুইপ আজকে জানিয়েছেন যে সেটা রোববারের মধ্যে সেটা গঠন হবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তো এই কমিটির কাঠামোটা কেমন হয় এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কমিটিতে যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যদি একেবারে অ্যাবসুলেট মেজরিটি রাখে কমিটিতে, তাহলে শেষ পর্যন্ত বাস্তবতা যেটা হবে সেই কমিটিতে কোনো ফলদায়ক কোনো চূড়ান্ত কিছু হবে না, চূড়ান্ত জায়গায় যাওয়া সেই কমিটির জন্য কঠিন হয়ে যাবে। তাহলে বাস্তবায়ন হবে না, এটা কি আপনি এটার সাথে একমত? আসলে যদি সংখ্যাগরিষ্ঠ মানলে আপনাকে সংখ্যালঘিষ্ঠ এবং সংখ্যাগরিষ্ঠ এই কনসেপ্ট মানতে হবে, অর্থাৎ সমান সমান হলো অথবা বিরোধী দল সংখ্যায় কম হলো বিরোধী দলের কথাটাই পাশ করে নিতে হবে, এই বিবেচনাটা একটা বিতর্ক সৃষ্টি করতে পারে। আলোচনাটা যদি যৌক্তিক হয়, প্রস্তাবনা যদি যৌক্তিক হয়, তাহলে বিরোধী দলের প্রস্তাবও গ্রহণযোগ্য হতে পারে। কারণ আপনার মৌলিক যে বিষয়টি, আপনি নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট গঠন করছেন, সরকার গঠন করছেন, সেই নির্বাচনে কে সংখ্যাগরিষ্ঠ এটি বিএনপি না, এটা প্রধান বিরোধী দল জামাত ইসলাম না, এটা জনগণ নির্ধারণ করে দিয়েছে যে কারা সংখ্যাগরিষ্ঠ আর কারা সংখ্যালঘিষ্ঠ। সেই হিসাবে যদি আমি বিবেচনায় নিই, আমি প্রতিটা মুহূর্ত যদি ধরেই নিই, আমি যা সত্য, ন্যায় এবং গুরুত্বপূর্ণ ভাবব, আমি মানে বিরোধী দল, সেটি যদি আমার কাছে মনে হয় যে এর ভিতর বাস্তবতার ছোঁয়া আছে, এর বছরে বর্তমান সময় উপযোগী সিদ্ধান্তের প্রসঙ্গ আছে, সেটা সরকারি দল হিসাবে বা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিবেচনা করবে বিএনপি। কারণ এইটা যেটা আব্দুল্লাহ ভাই বললেন, এটা কিন্তু এই 2 দশকের মানে চূড়ান্ত একটি আন্দোলন, সংগ্রাম, এবং একটা মুহূর্তে মানে শেখ হাসিনা গণহত্যার মধ্য দিয়ে কিন্তু টিকে থাকেনি, পালাইছে। সে একেবারে মানুষকে নির্বিচারে হত্যা করেও থাকার চেষ্টা করছে, কিন্তু মানুষ এটা অ্যাকসেপ্ট করেনি। এই ইতিহাসগুলো কিন্তু এই সরকারের পিছনে আছে। তো এখানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের এবং ছাত্র জনতার একটা ভূমিকা আছে। এই ভূমিকাতেও আবার আরেকটি বিষয় নজরে রাখতে হবে যে কেউ কেউ মনে করে, যেমন গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু একজন ছাত্রনেতা, তখন সাবেক হয়নি ছাত্রনেতা, বলে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য আমরা গণঅভ্যুত্থান করি নাই, এটা সেই সময় বলছিল, এটা আমার নজরে আসছিল, এটা বলতেই পারে। যেমন এই যে নেপালের যে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানে একজন সঙ্গীত শিল্পী রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে,
সেই প্রেক্ষাপটে যদি অবস্থাটা থাকতো তাহলে 2 বছর পেরিয়ে এখানে ইলেকশন হতো না, মানে 18 মাস পেরিয়ে ইলেকশন হতো না, 3 মাসের মধ্যেই একটি বিপ্লবী সরকারও তারা গঠন করে ফেলতে পারত। কিন্তু সেই বাস্তবতাও ছিল না বলেই তারা ক্ষমতাকে ডক্টর ইউনূসকে সামনে নিয়ে মানে ক্ষমতাকে এবং তাদের প্রতিনিধিও উপদেষ্টা হিসাবে জয়েন করছে। তাহলে কি তারা বলতে চাচ্ছেন ক্ষমতাকে ধরতে চেয়েছে? না, ক্ষমতা শুধু ধরতে চায় নাই, কোনো গণঅভ্যুত্থানে, এটা 3য় গণঅভ্যুত্থান আমাদের বাঙালি জাতির। পাকিস্তান আমলে 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, এটা 2য়। এই গণঅভ্যুত্থানে ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা ছিল। তো ক্ষমতায় যদি তারা নাই যাবে, আমরা তো ছাত্রনেতা ছিলাম, আমরা তো 90 গণঅভ্যুত্থান করছি, তা আমরা তো যেতে পারতাম, আমাদের মাথার ভিতরে এটা খেলে নাই। এখনকার ছাত্র মানে গণঅভ্যুত্থানকারীরা সাংঘাতিক বিচক্ষণ, সাংঘাতিক বুদ্ধিমান, অন্য যে কোনো প্রজন্ম থেকে তারা শত যোজন গুরুত্বপূর্ণ বলে নিজেদের মনে করছে। করার পরে তারা যারা ক্ষমতায় মানে গেছিল, আমি এটা দ্বিমত করছিল, এইটা নতুন ফেনাওনা, নতুন একটা ঘটনা বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশে এখন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের ভোটে ডিসাইড হয়েছে কারা সংখ্যাগরিষ্ঠ, কারা বিরোধী দল, আর কারা 6টা সিটের অধিকারী। যদি আমার কাছে মনে হয়েছে তারা যদি এই ক্ষমতা এক্সারসাইজে না গিয়ে 3 মাসের মধ্যে আবার জনগণের ভোটেই গণভোটের মাধ্যমে কিন্তু হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, এতগুলো ডিসিশন আসলো, ওটা আরেকটা সাবজেক্ট। আমি প্রতিনিধি হিসাবে কথা বলছি। এখানে তো 6টার রায় সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা, যেটা নেপালেও হয়েছে। এটা হলো কেন? 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যেই কিন্তু নির্বাচন হয়েছিল। এখানে 3 মাসের হলে এই রেজাল্ট অন্যরকম হতে পারত। কিন্তু ক্ষমতা নাকি মানে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ, এই জায়গাটায় এসে ক্ষমতাটা আঁকড়ে যারা ধরছিল, আমার কাছে অনেক ক্ষমতার কাছাকাছি যারা থাকে খুব দ্রুতই তারা জনপ্রিয়তা হারায় আমার মতো দেশে। সেই সময় আমার কাছে মনে হয়েছে যদি ক্ষমতার কাছাকাছি না থেকে ইলেকশনের কাছাকাছি হতো তাহলে আরো ভালো করতো। তো এখন যেটা আমার কাছে মনে হয়েছে, যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে, সরকার, বিরোধী দল বা অন্যান্য শক্তি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সময় তারা পা রেখেছে, যেটা নতুন পার্লামেন্ট, নতুন সরকার, নতুন সিস্টেম, নতুন ব্যবস্থা, যে কোনো সময় থেকে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই জায়গাটায় আছে মানে সরকারের ভিতরে বা কাছাকাছি, তারা একটা সময়ের ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারে। সেইটি যদি তারা করতে সক্ষম হয় তাহলে বাংলাদেশের চেহারা অন্যরকম হবে। কোট আনকোট কথা ছিল দুদু ভাইয়ের যে ক্ষমতার কাছাকাছি গেলে জনপ্রিয়তা হারায়, এখন ক্ষমতার কাছাকাছি আছে আমাদের সরকার দল বিএনপি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা যদি আমরা সামনে নিয়ে আসি 55 বছরে, তাহলে পরে আমরা দেখব যে মানুষটা দক্ষতার সঙ্গে নিজেকে ক্ষমতার বাইরের এবং ক্ষমতাসীন থাকার অবস্থায় নিজেকে উপস্থাপন করেছেন, সে মানুষের হৃদয়ে থেকে গেছে। আর দক্ষতার সঙ্গে এটা ব্যবহার করতে পারেনি, তার মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করেছে। যেমন শেখ মুজিবকে আমি যদি সামনে নিয়ে আসি, অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন পাকিস্তানের প্রেক্ষাপটে, কিন্তু উনি 72-এর 10 জানুয়ারি ক্ষমতাসীন হওয়ার পরে ক্রমান্বয়ে যখন ব্যর্থতার পরিচয় দেন, তখন আস্তে আস্তে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে দাঁড় করান যে বাংলাদেশে সারা জীবনে উনি যেমন পাকিস্তান বাংলাদেশে গণতন্ত্রের কথা বলেছেন, ঠিক গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বাকশাল গঠন করছেন, সবকিছু নিষিদ্ধ করছেন, পত্রিকা নিষিদ্ধ করছেন। তো উনি যখন মৃত্যুবরণ করে, দুঃখজনক হলো সত্য, মৃত্যুর পরে এই দেশে কখনো কারোর জন্য উল্লাস প্রকাশ করে না। কিন্তু ওনার মৃত্যুর পর আমি যা নিজে স্বচক্ষে দেখছি, সেগুলো খুবই ভয়াবহ ঘটনা এবং মানে রাজনৈতিক ইতিহাসে নেই, মানে অন্যরকম ঘটনা বলতে গেলে। শহীদ জিয়া রহমান রাজনীতিতে এসে তিনি যে রাজনীতিটাকেই মানে ঘুরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ জনপ্রিয়তার তুঙ্গে গেছিলেন, তিনি মানুষের ভালোবাসা অর্জন করেন, সততা তার পথ দেখিয়েছিল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে কখনো কখনো ক্ষমতা মানুষকে গৌরবান্বিত করতে পারে, কখনো কখনো ক্ষমতা মানুষকে মানে নেতৃত্বকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে।
যেটা শেখ মুজিব, শহীদ জিয়া রহমান তার প্রমাণ। বর্তমানে সরকার 6 দিনের মানে পার্লামেন্ট চলছে বা 1.5 মাসও হয়নি। তো এটা সফল না ব্যর্থ এই আলোচনা তো এখন বোধহয় কোনো সুযোগই নাই, আরেকটু অপেক্ষা করতে হবে। সেই জন্য বর্তমান প্রেক্ষাপটে এই কথাটা এখনই বলা যাবে না যে ক্ষমতা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে। সরকারের কার্যক্রমের উপরে সে বিচ্ছিন্ন হবে না ভালোবাসার প্রতীক হবে, সে জিয়া এবং শেখ মুজিবের দিকে তাকালে বরঞ্চ এই কথাটা ব্যাখ্যা করা যায়। আব্দুল্লাহ ভাই, একই কথায় আপনাকে যদি অন্যভাবে একটু জিজ্ঞেস করি যে জনপ্রিয়তা যদি, জানি না আমরা মাত্র 1.5 মাস দেখছি সরকারকে, এখনো মানদণ্ড ফেলা ঠিক হবে না, যদি এমনটি হয় তাহলে পরবর্তীতে কি বিরোধী দল সরকার দলে আসার সম্ভাবনা আছে? আমি সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে দুদু ভাইয়ের একটা বিষয়ে একটু খানিকটা দ্বিমত করছি। যে তিনি বলছিলেন যে অভ্যুত্থানের পরে যে সরকারটি গঠিত হয়েছে তারা সরকারে না গিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন হলে ভালো হতো। নেপালের কথা তিনি বলেছেন। নেপাল আর বাংলাদেশের কিন্তু প্রেক্ষাপট এক ছিল না, সম্পূর্ণ ভিন্ন। এবং নেপালের যেটা ঘটেছে, নেপালে অভ্যুত্থানের নেতারা একজনকে একটা আইকনিক বা একজনকে গুরুত্বপূর্ণ একজনকে সামনে এনে নির্বাচনে গেছে, সেখানে তারা ফলাফল পেয়েছে, এটা একটা ব্যতিক্রমী উদাহরণ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 3 মাসের মধ্যে কিন্তু আমরা যদি মানে স্মৃতি বিভ্রাটে ভুগি তাহলে বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ হচ্ছে যে তখন নির্বাচন করার মতো কোনো অবস্থাই ছিল না। বিএনপি তো নির্বাচন দাবি করেছে সেই প্রায় 1 বছর পরে গিয়ে মনে করেছে যে নির্বাচন এখন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। এর কারণ হলো তখন পুরো রাষ্ট্রটা একটা ভঙ্গুর, ভয়ানক ভঙ্গুর, অস্থিরতা, প্রতিবিপ্লব। 3 মাস 4 মাস তো শুধু প্রতিবিপ্লব ঠেকাতেই গেছে ওই সরকারের। তখনকার ক্রুশিয়াল অবস্থাটা আমরা ভুলে গেলে চলবে না। তখন নির্বাচন 3 মাসে করার মতো পরিস্থিতি ছিল না। এটা বাংলাদেশের প্রেক্ষাপটটা এই জায়গাটাতে একটু ভিন্ন, এটা আমাদেরকে স্মরণ রাখলে ভালো হবে। আপনি যেটা বলছিলেন যে আমরা এই ক্ষমতায় গেলে জনপ্রিয়তা, এটা রিয়েলিটি। বাংলাদেশে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বাংলাদেশের সেন্টিমেন্ট, মানুষের সেন্টিমেন্ট থাকে, এটা আমরা সবসময় দেখেছি। এটার কারণ হচ্ছে আমরা ক্ষমতায় গেলে ক্ষমতার মানে মধ্যতায় অনেকটা আমরা জনগণের প্রতি যে দায়বদ্ধতার জায়গাগুলো আছে, আমরা যে নির্বাচনের আগে, ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আসি সেগুলো মানে নিমিষে ভুলে যাই। এ ধরনের বাস্তবতাই বাংলাদেশে বেশি বিভিন্ন সময়ে আমরা দেখেছি। বিশেষত ক্ষমতার যে একটা চক্রবন্দী হয়ে যায়, যিনি ক্ষমতার রাষ্ট্র পরিচালনা করেন তারকে ঘিরে একটা চক্র তৈরি হয়। এই চক্রটা রিয়েলিটিটা বুঝতে দেন না। এটা একটা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে একটা বাজে অবস্থা। তো সেই জায়গার থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা যিনি বলেছেন, সত্যি বলেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি কিন্তু এই চক্রবন্দী হন নাই। তিনি কিন্তু ক্ষমতাকে একদিকে তিনি সততার মানদণ্ডে একদম অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। ক্ষমতায় গিয়েও তিনি অত্যন্ত স্বাভাবিক সিম্পল জীবনযাপন যেমন করেছেন, তার আত্মীয় স্বজন পরিবারের কাউকে ক্ষমতার চৌহদ্দিতে আসতে দেন নাই। এটা ছিল জনপ্রিয়তার, মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার একদম মৃত্যুর দিন পর্যন্ত। এবং তার মৃত্যুর পর যেভাবে সারা দেশের মানুষ কেঁদেছে, মানে ঢুকরে ঢুকরে কেঁদেছে, তো এটার কারণে এটাই কারণ তিনি একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। তিনি বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রকম আত্মীয় স্বজন থেকে শুরু করে স্বজন এবং বন্ধু বা সে ধরনের কাউকে কিন্তু একদম ধারে কাছে ঘেঁষতে দেন নাই, যে কারণে তিনি তার মতো করে চালাতে পেরেছিলেন। আমরা দেখেছি বিগত সরকারেও, আপনি দেখবেন যে শেখ পরিবারের মানে বিভিন্ন পদবিতে শেখ পরিবারের সদস্যের সংখ্যা প্রায় 30-40 জন। এটা রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে, এটা কিন্তু পুরো একটা চক্রের মধ্যে পড়ে শেখ হাসিনা এমনি দুর্বিনীত শাসক হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তারপরে আবার পারিবারিকীকরণ এবং সেটা নিজের পুরো রাষ্ট্রটাকে নিজের একটি জমিদারিতে পরিণত করেছিলেন। তো বর্তমানে যে বিএনপি ক্ষমতায় আছে, আমি বিশ্বাস করি তারেক রহমান একটা পশ্চিমা দেশে, বিশেষ করে ব্রিটেনের মতো
দেশে তিনি দীর্ঘ 16-17 বছর ছিলেন, সেখানকার যে গণতন্ত্র তিনি কাছে থেকে দেখেছেন, সেখানকার শাসন ব্যবস্থা তিনি দেখেছেন, এটার কিছুটা প্রতিফলন আমরা শুরুতে দেখতেও পাচ্ছি। তিনি একেবারে সিম্পল মানে লাইফ নিয়ে বা তিনি চলার চেষ্টা করছেন, তিনি নিজে যেভাবে দৌড়াচ্ছেন আমরা দেখছি যে তার সাথে বাকি যারা সেভাবে কিন্তু দৌড়াচ্ছে না এই জায়গাটাতে। এবং মন্ত্রীদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে সড়ক পরিবহন মন্ত্রী, যেখানে প্রায় 400 লোকের প্রাণহানি ঘটেছে এই ঈদের ভ্যাকেশনে, সেখানে তিনি বলছেন যে এবারের ঈদ স্বস্তিদায়ক ছিল। যে প্রশ্নটি সংসদে তোলার সুযোগ পেয়েছে জামাত ইসলামী, বলেছে যে আর কত লোক মরলে তিনি অস্বস্তিতে পড়তেন। এটা আমি মনে করি অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছে, যে এই ধরনের একটি এতগুলো সড়কে রীতিমতো লাশের সারি পড়ে গেছে, দুর্ঘটনা, অঘটন, তারপরে তিনি যদি স্বস্তি প্রকাশ করেন, এই বার্তাটা তো মানুষের কাছে ভালো বার্তা হিসেবে যায় না। তো এই জায়গাগুলো, এবং আমরা অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন দেখছি যে এই জায়গাটাতে এখনো দায়িত্বশীলতার অভাব দেখছি কথাবার্তায়। এগুলো যদি তিনি শক্তভাবে, যদি প্রধানমন্ত্রী যদি নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত তিনি যে স্বপ্নের কথাগুলো শুনিয়েছেন নির্বাচনের আগে, এবং সেটা যদি বাস্তবায়ন করতে পারেন, অনেকগুলো প্রতিশ্রুতি তিনি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন, কিন্তু এটা সিম্বলিক। তিনি বলেছেন যে এটা মডেল হিসেবে তিনি দেখেছেন, কিন্তু এই মডেল দিয়ে কিন্তু সাময়িক তুষ্টি অর্জন করা যাবে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব সহসা ভুলে যাওয়ার একটা চরিত্র আছে। তো সুতরাং তাকে এটার একটা টেকসই যে গণতন্ত্রের জায়গা, টেকসই উন্নয়নের জায়গা এবং মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোতে টেকসই সমাধান কিন্তু মানুষ প্রত্যাশা করবে আর কি। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। খুব ছোট্ট করে দুদু ভাইয়ের কাছে একটু আসতে চাচ্ছি। সরকারকে, যদিও সময় খুবই অল্প, 1.5 মাস, তারপর একটি সামনে বিশাল পথ, এই বিশাল পথে চলতে আপনার কি কোনো পরামর্শ বা কোনো অ্যাডভাইস আপনি দিতে চান কি? গণতন্ত্রের মধ্যে থাকলেই বাস্তবতার মধ্যে থাকা যাবে, মানুষের সঙ্গে থাকা যাবে। প্রথম কথা মনে করতে হবে যে এই সরকারটা আন্দোলন, সংগ্রাম এবং জনগণের সমর্থনে। একটা ছোট্ট প্রশ্ন না করলেই নয়। ভাই বলছিলেন যে সড়ক পরিবহন সেতুমন্ত্রী যেমনটি বারবার বিভিন্ন অস্বস্তিদায়ক কথা বলছেন, এটা কি সরকারকে বিব্রতকর মুখে ফেলছে? ঠিক মানুষ ঠিক জায়গায় যদি না থাকে, আমরা সবাই মানুষ, কিন্তু সবাই কাজী নজরুল ইসলাম না, সবাই রবীন্দ্রনাথ ঠাকুর না। অর্থাৎ কিছু কিছু মানুষ দক্ষতার সঙ্গে তাদেরকে ব্যবহার করে সমাজ রাষ্ট্রকে এগিয়ে নেয়, আর কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মানে ব্যর্থতায় পর্যবসিত করে। আমরা কোন দিকে কোন মানুষকে কোন জায়গায় বসাবো, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমরাও আশা রাখি সরকার সেভাবে সফলতার সাথে আগামী পথ পাড়ি দিবেন। সকলকে এখানেই শেষ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।